ভালো। কাপড় চোপড় নিয়ে এখনই যাবি নাকি? কি গন্ধ বের হচ্ছে এই রুম থেকে, যা সর তাড়াতাড়ি যাবো বলেই ব্যাগটা নিয়ে বের হয়ে আসলাম। ও আল্লাহ, এখন তো 10টা বাজে, আর আমাকে তো যেতে বলেছে বিকেলে। আমি এখন গিয়ে কি করবো, তাই আবার ভিতরে আসলাম। কিরে, আবার কেন আসলি? না, এমনি তোকে দেখতে মন চাইলো তাই আসলাম। সকালে খাইছস কিছু? না রে। চল খেয়ে আসি। তারপর দুজন মিলে খাইলাম। আসলে মারুফ আমার বেস্ট ফ্রেন্ড, দুজন সব সময় ঝগড়া করি, কিন্তু কি করবে, আমার আর ম্যাসে ভালো লাগে না তাই তো চলে যাচ্ছি। তবে ম্যাস আর আমি যে বাসা নিলাম সেটা একটু দূরে, ও ব্যাপার না। গোসল করে একটা ঘুম দিলাম, এক ঘুমে বিকাল 3টা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। বাসার সামনে এসে দারোয়ানকে বলে ভিতরে ঢুকলাম। গিয়ে দেখে আন্টি বসে আছেন। আমি গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলো আমার সাথে। আমাকে উপরে রুমে নিয়ে গেল এবং দেখিয়ে দিল যে এটা আমার রুম। অনেক সুন্দর রুম তো আন্টি? সেখানেই থাকবে। ঠিক আছে আন্টি। তারপর আন্টি চলে গেল আর আমি রুমটা ভালো করে দেখতে লাগলাম। সবকিছু ঠিকঠাক আছে, কি সুন্দর করে গুছিয়ে রেখেছে রুমটা। যাই হোক, রুম থেকে বের হয়ে যেই ছাদের উপরে যাব তখনই খেলাম এক ধাক্কা। আমার আবার মেজাজটা যখন তখনই হট হয়ে যায়, আমি চিক না, তাই ধাক্কা লাগার সাথে সাথে পড়ে গেলাম। লাফ দিয়ে উঠেই, কোন শালারে, চোখে দেখিস না, ধাক্কা মারিস কারে? শরীরের ময়লা ঝাড়তে ঝাড়তে বললাম, এখনো যার সাথে ধাক্কা লাগছে তাকে দেখিনি। হু আর ইউ? এই যে মিস্টার, কে আপনি আর এখানে কেন? কি কণ্ঠ মাইরি, একটা মেয়ে, আর আমি আবার বললাম, আমি কে মানে? আপনি কে আগে তাই বলুন। আজব তো, আমার বাড়ি আর আমাকে বলছে আমি কে? ও সরি ম্যাডাম, আপনি নীলা? কিন্তু আপনি কে? আমি আজ এসেছি, নতুন ভাড়াটে আপনাদের। সত্যি বলছেন? কেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ব্যাচেলার। আরে না, আমার 2টা বেবি আছে, তারা মনে হয় এখন ঘুমিয়েছে। আমার স্ত্রী জব করে, সে এখনো ডিউটিতে আছে। আমি কিছুই করি না, বাচ্চাদের সামলানোই আমার কাজ। ও, আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনি 2 বাচ্চার আব্বু। তাই তো বলি, আম্মু কেন ব্যাচেলারকে বাসা ভাড়া দিবে? থাক, মুডটাই নষ্ট হয়ে গেল। কি হ্যান্ডসাম একটা ছেলে, তার আবার 2টা বাচ্চাও আছে। ভাল লাগে না। আপনি কি কিছু বললেন? না না, কি বলবো আঙ্কেল। কি? আমি আঙ্কেল? 2 বাচ্চার বাবা তো আঙ্কেল না তো কি? হ্যাঁ, না, আসলে আমি আপনার সাথে মজা করছি, আমার এখনো লেখাপড়া শেষই হয়নি। আমি জানতাম, কারণ এই বয়সে 2টা বাচ্চা হওয়া এত সোজা না। কি বলেন? এখন যদি আপনাকে বিয়ে করি তাহলে 1 সপ্তাহের মধ্যেই বাচ্চা হবে। আল্লাহ গো, কি বললাম আমি, বলেই জিব্বায় কামড় দিলাম। আপনি তো বেশ মজার মানুষ। তাই নাকি? কি মেরে বাবা, একটু রাগ করলো না, তারপর আবার হাসছে, কি সুন্দর হাসি। আমরা ফ্রেন্ড হতে পারি? অবশ্যই। চলেন ছাদে যাওয়া যাক। দুজন ছাদে আসতেছি, এমন সময় নীলা জিজ্ঞেস করলো, আপনার নামটাই তো এখনো জানা হলো না। ওই যে দাদা কি যেন নামটা রাখছিল, ও মনে পড়ছে, মোহাম্মদ তাবিজ ভান্ডারী। হাসতে হাসতে আমার উপর লুটে পড়লো, আর আমি তো অবাক, একটা মেয়ে অচেনা একজনের সাথে এমন করছে। আমার কি যে ভাল লাগছে তা আমি বলে বোঝাতে পারবো না। কি হলো, হাসেন কেন? ও, আমার পেট ব্যথা হয়ে গেল আপনার নাম শুনে। আমি হৃদয়। নামের সাথে আপনার কোনো মিলই নেই, নামটা হৃদয় কিন্তু। আপনি কোন ক্লাসে পড়েন? ইন্টার সেকেন্ড ইয়ার। আপনি? অনার্স ফার্স্ট ইয়ার। আপনি আমাকে তুমি বলবেন? ওকে। তবে আপনাকে বলতে হবে। ওকে। নীলার সাথে গল্প করতে করতে দেখলাম সন্ধ্যা 7টা বেজে গেছে, তাই নীলা চলে আসলো, আর আমিও ছাদে দাঁড়িয়ে আম্মুকে ফোন দিলাম। কেমন আছো আম্মু? ভালো বাবা, তুই? আমিও অনেক ভালো আছি। তা তো বুঝতেই পারছি। ফ্যামিলি বাসা ভাড়া পেয়েছি, আজ বিকেলে উঠেছি। তোকে আবার কে বাসা ভাড়া দিল, তোর মতো বাদর ছেলেকে? আম্মু, আমাকে অপমান করছো? আরে না, নিজের পরিবার মনে করেই থাকিস, আর টাকা পয়সার চিন্তা করতে হবে না, বুঝলি? আম্মু, এই বাড়িতে সেই সুন্দর একটা মেয়ে আছে। তাহলে তো কালই বাসা ছাড়তে হবে, আমি শিওর। কেন আম্মু, বাসা ছাড়তে হবে? তুই মেয়েটার সাথে ইটিস পিটিস করবি, আর তার বাবা মা তোকে বের করে দিবে। আম্মু, তুমিও না? ভালোভাবে থাকিস, খাওয়া দাওয়া করছিস কি? না আম্মু, তুমি খেয়েছো কি? না, এখন খাবো, তুইও খা। ওকে আম্মু। তারপর আমি আমার রুমে চলে আসলাম, এসে বসে আছি, এখন খাবো কি, তখনই কে যেন দরজায় নক করলো। খুলে দেখি কাজের মেয়ে। আমি বললাম, কিছু বলবেন? তখন বলল, আমাকে নিচে ডেকেছে। আমি বললাম, ওকে আপনি যান, আমি আসছি। তারপর নিচে আসলাম, এসে দেখি আমার জন্য নিচে অপেক্ষা করছে খাবার টেবিলে। আমি গিয়ে দাঁড়িয়ে আছি, তখনই আন্টি বলে উঠল, দাঁড়িয়ে আছো কেন, বসো।
জি আন্টি। এইটা আমার একমাত্র মেয়ে। হুম। ওর দিকে তাকাইও নাই, শুধু হুম বললাম। তারপর খাওয়া দাওয়া করে আমি আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি, রেডি হয়ে নিচে আসলাম খাইতে। আন্টি বলেছে আমি যেন তাদের মধ্যে সব সময় খাই, তাদের ছেলে মনে করে। যাই হোক, খেতে এসে দেখি নীলাও রেডি হচ্ছে কলেজে যাওয়ার জন্য। তখনই আমি জিজ্ঞেস করলাম, তুমি কোন কলেজে পড়ো? ইকবাল সিদ্দিকী। কি? আমিও তো ওই কলেজেই পড়ি, কিন্তু তোমাকে আগে তো কখনো দেখিনি। আমি হিজাব করে যাই। আমিও তো তোমাকে কখনো দেখিনি, আর দেখবই বা কিভাবে? আমি বেশি ঘোরাঘুরি করি না। গুড। হুম। তারপর দুজন খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। আমরা দুজন যেই না কলেজের গেট দিয়ে ঢুকছি, তখনই দেখি মারুফ দাঁড়িয়ে আছে। মারুফ আমাকে আর নীলাকে দেখে চোখ মুখ বড় বড় করে তাকিয়ে আছে। আমিও ওর কাছে গিয়ে, শালা মুখ বন্ধ কর, মশা ঢুকবে। হাই, আমি মারুফ, হ্যালো, আমি নীলা। আপনি কে? হৃদয়ের বন্ধু। ও। যাও তোমার ক্লাসে যাও। হুম। দোষ, মেয়েটার মুখটা কেমন দেখতে রে? সেই সুন্দর, কি মায়াবী। শুধু তাকিয়ে থাকতে মন চাই। কিন্তু ও হিজাব পরে আসে কেন কলেজে? বাড়িতে তো আমার সামনে সবার সামনে মুখ দেখায়। আল্লাহ, ভালোই মনে হয়। যাই হোক, মেয়েটা তোর সাথে হেব্বি মানাবে। তা আমার সাথে মানাবে না তো কি তোর সাথে মানাবে? আল্লাহ জানে তোর সামনে কি হবে। সামনে কি হবে মানে? না কিছু না, চল ক্লাসে যাই। আর তোর ভাগ্যটা কি, এত সুন্দর একটা পরিবার পেলি, তার সাথে একটা ঝাক্কাস মেয়ে। ওই চোখ দিবি না। হুম ওকে চল। হুম। তারপর দুজন ক্লাসে আসলাম। এসে ক্লাস করে যখন কলেজ ছুটি হলো, তখন মারুফ ম্যাসে চলে গেল আর আমি নীলার জন্য অপেক্ষা করতেছি। কিছুক্ষণ পর নীলা আসলো তার দুইটা বান্ধবীর সাথে। এত দেরি করলে কেন? এমনি চলুন। আরে হৃদয় ভাই যে, কেমন আছেন? জি ভালো, তুমি? এই প্রথম দেখলাম মেয়েটাকে, চিনি না। ভালো। তা নীলার সাথে কি? ওদের বাড়িতে ভাড়া আছি, মেসে আর ভালো লাগে না তাই। ও তাই বুঝি। শিখা, তুই আগে থেকে হৃদয় ভাইয়াকে চিনিস নাকি? চিনবো না কেন, সেই কবে থেকে চিনি। কই, আমি তো আগে কখনো দেখিনি হৃদয় ভাইয়াকে। তোর যে ভাব, ছেলেদের কথা শুনতেই পারিস না। এখন তো সবাই চিনে। জি ভাইয়া, একটা কথা বলি। বলো। আপনার কি চেয়ে পাচ্ছে? না, আমার মতো ছেলেকে বিএফ কে বানাবে? কে বলছে? এখন যদি আপনাকে কেউ প্রপোজ করে তাহলে আপনি কি বলবেন? সোজা হ্যাঁ বলে দিব। সত্যি? কেন? আই হৃদয় ভাইয়া চলেন তো। এই বলে আমার হাত ধরে টেনে নিয়ে গেল। শিখার কথাটা বলার আগেই, বাই, কাল কথা হবে। ওকে। সত্যি তোমার জিএফ নাই? সত্যি নেই? তোমার কেউ নেই? না, আমি ওইগুলো লাইক করি না। গুড। এইভাবে দুজন কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। এসে আমি উপরে চলে আসলাম আর নীলা তার রুমে চলে গেল। আমি ফ্রেশ হতে ওয়াশরুমে গেলাম আর ফিরে এসে আম্মুকে ফোন দিলাম। কিছু টাকা লাগতো, গেঞ্জি কিনবো, আর টাকাটা তাড়াতাড়ি দিও। তারপর মারুফকে ফোন দিলাম। কই রে? টয়লেটে তুই? ছি, তাই তো বলি, গন্ধ কিসের? দোকানে বসে আছি। থাক, আসতেছি। ওকে আয়। তারপর উপর থেকে নিচে নামছি মারুফের কাছে যাব বলে। তখনই দেখলাম নীলা বসে টিভি দেখছে। আমাকে দেখেও না দেখার ভান করলো। আমিও কিছু না বলে বেরিয়ে পড়লাম। একটু পর মারুফের কাছে গিয়ে দেখি ও বসে আছে। চল, আজ তোকে পেট পুড়ে খাওয়াবো। দোষ, আজ সূর্য কোন দিকে উঠেছিল রে? আরে বেটা, এত কথা না বলে চল। চল। আমি মোবাইল বিকাশ নাম্বার থেকে টাকা বের করলাম। তারপর দুজন একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে বসলাম। তখন বাজে সন্ধ্যা 6টা। কি খাবি? অনেক কিছু অর্ডার করলো। একটু পর সব আসলো। দোস্ত, আমার মনে হয় আমি নীলাকে ভালোবেসে ফেলছি। জানতাম এমনটাই করবি। এখন কি করব? প্রপোজ করে দে, যত তাড়াতাড়ি করবি তত ভালো। যদি না করে দেয় আর ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়? দিলে আবার মেসেজ চলে আসবি। প্লিজ দোস্ত, মজা করিস না। আমি সত্যি বলছি, নীলাকে ভালোবেসে ফেলছি। ভালো, কালকে প্রপোজ করে দে। ওকে, তাই হবে। কিন্তু ভয় করছে, মাত্র 2 দিন হলো, তার মাঝে আবার প্রপোজ। ভালোবাসা এক দেখাতেও জন্মায় রে, আর তোর তো 2 দিন। ওকে। তারপর খাওয়া দাওয়া শেষ করে দুজন বেরিয়ে পড়লাম রেস্টুরেন্ট থেকে। যা এখন। ওকে। সাবধানে যাস। আচ্ছা। তারপর ওখান থেকে চলে আসলাম। বাসায় এসে মোবাইলের দিকে তাকিয়ে দেখি 9টা বেজে গেছে। তাই শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছি। এমন সময় কাজের লোক আসলো ডাকতে। আপনি যান, আমি আসছি।
তারপর চলে আসলাম নিচে, এসে দেখি আন্টি আর নীলা বসে আছে খাবার টেবিলে। আমি এতক্ষণে বুঝলাম কেন কাজের লোক গিয়েছিল ডাকতে। তোমাকে কি খাওয়ার জন্য সবসময় ডাকতে হবে? না আসলে আন্টি, আজ আমি বাহির থেকে খেয়ে আসছি। সে কি, তোমাকে না বলেছি আমার ছেলের মতো করে বাড়িতে থাকবা? আন্টি, একটু আগে খেয়ে আসছি তাই পেট ভরে আছে। ওকে যাও, গিয়ে ঘুমাও। জি। খেয়াল করে দেখলাম নীলা আমাদের কথা শুনছে, সে কিছু বলছে না। আজ শিখা কি যেন বলেছিল। ওহ যে ওর নাকি সেই ভাব, কোনো ছেলেকে দেখতেই পারে না। যাই হোক, কালকে কলেজে তোমাকে প্রপোজ করবই। রুমে এসে শুয়ে পড়লাম। সকালে দুজন রেডি হয়ে কলেজের দিকে রওনা দিলাম। দুজনেই চুপ। আমি সাহস করে নীলাকে বললাম, একটা কথা বলবো তোমাকে। বলো। সত্যি কথা বলতে কি, আমি তোমাকে ভালোবেসে ফেলছি। কি, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমার সাথে কলেজে যাই বলে এমনটা আশা করবে আমি ভাবতে পারিনি। সত্যি বলছি নীলা, তোমার ওই চোখের মায়ায় পড়ে গেছি। এনাফ, আর না। সরি, এমনটা হবে না, কিন্তু প্লিজ আমাকে তোমাদের বাড়ি থেকে বের করে দিও না। ওকে, মনে থাকে যেন। বলেই চলে গেল, আর আমি বোকার মতো দাঁড়িয়ে রইলাম। নীলা আমাকে রেখে চলে গেল, আর আমি বোকার মতো করে আসতে লাগলাম। কলেজের ভিতরে ঢুকতেই মারুফ দৌড়ে আমার কাছে আসলো, আর আমার এমন অবস্থা দেখে বলল, কিরে তোরে এমন দেখাচ্ছে কেন? না করে দিছে। কি না রে? নীলাকে প্রপোজ করেছিলাম, আর সাথে সাথে না করে দিয়েছে। না করবে না তো কি করবে? তোর মতো ছেলেকে কিভাবে লাভ করবে? দোস্ত, আমি কি আসলেই দেখতে খারাপ? চুপ, আমিও মজা করলাম, পুরা হিরো। যাই হোক, না করছে তো কি হয়েছে? তুই তো সুন্দর, একটা বাসা পাইছস, এতে অনেক কিছু। কিন্তু নীলাকে অনেক ভালোবাসি রে। এখন কি করবি বল? যদি ওর পেছনে বারবার ঘোরস তাহলে ওর আম্মুকে বলে বাড়ি থেকে বের করে ও দিতে পারে। তার থেকে তুই ওকে ইগনোর কর, দেখ কি হয়। তারপর দুজন ক্লাসে আসলাম। ক্লাস করতে মন বসছিল না, তবু জোর করে বসলাম। কলেজ ছুটি হওয়ার পর আমি আর মারুফ আসছিলাম। এমন সময় দেখলাম নীলা পিছন থেকে ডাকছে, এই যে হৃদয় ভাইয়া। ওই, আসো। আমাকে রেখে যাচ্ছেন? আমি মনে করেছি তুমি চলে গেছো। এখন ছুটি হলো আর আমি এত তাড়াতাড়ি চলে যাব? আচ্ছা চলো। কি ব্যাপার, নীলা আমাকে আপনি করে বলছে কেন? ও তো তুমি করে বলতো। যাই হোক, দুজনই চুপ, কেউ কোনো কথা বলছি না। তখন আমি বললাম, আমি সত্যি বলছি, তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। আমি বলছি তো আমার এগুলো ভালো লাগে না, তাই আর ওই কথা বলবেন না। ওকে। গুড। দুজন কথা বলতে বলতে বাসার সামনে চলে আসছি। আমি উপরে উঠে গেলাম, আর নীলা ওর রুমে চলে গেল। নীলার রুমটা নিচে। যাই হোক, আমি গিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। তারপর ফ্রেশ হয়ে শুতেই কিছুক্ষণের মধ্যে ঘুমের দেশে হারিয়ে গেলাম। ঘুম ভাঙলো ফোনের রিংটনের আওয়াজে। হালকা করে চোখ খুলতে আমি অবাক, দেখলাম আম্মু কল দিয়েছে। আম্মুর সাথে কথা বলে নিচে আসলাম, একটু আন্টির সাথে গল্প করব বলে। এসে দেখি আন্টি রুমে বসে আছে। আমি গিয়ে বললাম, আসতে পারি আন্টি? এখানে আবার অনুমতির কি আছে, সোজা আসলেই তো পারো। সরি, কি করেন? কি আর করব, দেখতেই তো পারছো বসে আছি। হুম। বাবা, যা তো নীলার কাছ থেকে আমার ফোনটা নিয়ে আয়। ওকে। তারপর নীলার রুমের কাছে এসে দেখি নীলার রুমের দরজা খোলা, তাই কিছু না বলে সোজা রুমে ঢুকে পড়লাম। আর ঢোকার সাথে সাথে মনে হলো আসমান ভেঙে পড়লো। নীলা চিৎকার দিয়ে উঠলো, আ আমার সব শেষ হয়ে গেল। আসলে দরজাটা খোলা ছিল, তাই কিছুই শেষ হয়নি। আমি তো কিছুই দেখিনি। চুপ কর, তুই আমার রুম থেকে বের হ। ওকে, কিন্তু আপনার আম্মু ওনার ফোনটা দিতে বলেছে। নীলার এই ব্যবহারে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। ওই, আমার তো কোনো দোষ নেই, আমি তো শুধু আন্টির ফোনটা নিতে আসছিলাম। তুই আগে যা, আমি দিমুনি। ওকে। চোখ মুছতে মুছতে বের হয়ে আসলাম। এসে আমার রুমে শুয়ে পড়লাম, না খেয়ে শুয়ে পড়লাম। তার কিছুক্ষণ পর আন্টি ডাকতে আসছিল। অনেকক্ষণ ডাকলে তবুও দরজা খুলিনি। ডাকতে ডাকতে চলে গেল, আর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে ছাদে গেলাম। গিয়ে দেখি নীলা দাঁড়িয়ে আছে। আমি নীলাকে দেখে তাড়াতাড়ি নেমে আসলাম, কারণ আমি চাই না যে নীলার সাথে আমার কোনো কথা হোক বা দেখা হোক। যেহেতু একই বাড়িতে থাকি, তাই দেখা হতেই পারে। যাই হোক, ফ্রেশ হয়ে খেতে আসলাম। অনেক ক্ষুধা লেগেছে। এমনিতে রাতে না খেয়ে আছি। খাবার টেবিলে আসা মাত্র আন্টির প্রশ্ন, কি ব্যাপার হৃদয়, রাতে এত ডাকলাম তবুও কেন আসলে না? আসলে আন্টি ঘুমিয়ে পড়ছিলাম তো তাই। এত তাড়াতাড়ি কেউ কি ঘুমিয়ে পড়ে? আসলে আন্টি, নীলার সাথে কিছু কি হয়েছে? আরে না আন্টি, কি হবে? বসো। জি। যাক বাবা, বাঁচলাম। তার একটু পর নীলাও আসলো। এত অহংকার রে বাবা, আমার দিকে একটু তাকাচ্ছে না। মনে হয় ওর থেকে সুন্দরী মেয়ে আর নেই পৃথিবীতে। যাই হোক, খেয়ে দিয়ে আমি আমার মতো করে কলেজের দিকে বেরিয়ে পড়লাম। কলেজে গিয়ে দেখি মারুফ আর শিখা কথা বলছে। শালারা এত সকালে কলেজে আইছে। আমি কাছে যেতেই, কেমন আছেন হৃদয় ভাই? জি ভালো, তুমি? ভালো। তা আজকে এখানে নীলা আসলো না যে? ওকে রেখেই চলে আসছেন? আসলে ও, বলতেই দেখি নীলা কলেজে ঢুকলো। ওই যে নীলা। হুম। কিরে, একা কেন রে?
চল ওই দিকটাই যাই, তারপর সব বলি। চল। বাই শিখা, পরে কথা হবে। ওকে, বাই। শোন, কাল রাতে তারপর যা যা হয়েছে আমার সাথে সব বললাম মারুফকে। কি? এটা তো একটা দুর্ঘটনা। কিন্তু নীলা আমার সাথে ওই রকম বিহেভ করেছে। আবার ম্যাচে আয়, বালের ওইখানে থাকা লাগবে না। তা কি করে সম্ভব? আন্টি তো অনেক ভালো। তাহলে ওর থেকে নিজেকে সবসময় দূরে রাখবি, ওকে? তারপর ক্লাসে আসলাম। কলেজ ছুটির পর আমি দেখলাম নীলা আস্তে আস্তে হেঁটে যাচ্ছে আর পিছনের দিকে তাকাচ্ছে, মনে হয় কাউকে খুঁজছে। এমন সময় আমি নীলার সামনে দিয়ে যেতে লাগলাম, তখনই নীলা কান ধরে বলে উঠল, আসলে কালকের জন্য সরি। আরে আপনি কেন সরি বলছেন? দোষ তো আমার, কারো রুমে ঢোকার আগে নক করিনি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বললাম তো আপনার কোনো দোষ নেই, সব দোষ আমারই। বলেই নীলাকে রেখে আগে আগে চলে আসলাম। প্লিজ হৃদয় দাঁড়াও, প্লিজ। অনেক ডাকছে নীলা আমাকে, আমি দাঁড়াইনি। বাসার ভিতরে ঢুকে আমার রুমে গেলাম। গিয়ে বসে বসে ভাবছি, না আর এই বাড়িতে এক মুহূর্তের জন্য থাকবো না, কালই চলে যাবো এখান থেকে। যাই হোক, এখন গিয়ে ফ্রেশ হয়ে নেই। ফ্রেশ হয়ে ছাদে গিয়ে দাঁড়ালাম আর ভাবতে লাগলাম, এত বড় হয়ে গেলাম তবু একটা প্রেম করতে পারলাম না, এইগুলো ভাবা যায়? আকাশের দিকে তাকিয়ে ভাবতেছি, তখনই আমার কাঁধে কেউ একজন হাত রাখলো। পিছনে ঘুরে দেখি নীলা। এই দেখো কান ধরছি, প্লিজ। আমার কেমন যেন লাগছে, তুমি আমাকে এইভাবে ইগনোর করছো কেন? আর হ্যাঁ, আমি কাল বাসা ছেড়ে দিব। মানে? চলে যাব। কিন্তু কেন? এমনি ভালো লাগছে না তাই। আপনি না আমাকে ভালোবাসেন? বাসি তো। তাহলে আমাকে ছেড়ে যেতে আপনার কষ্ট হবে না? হবে, তার চেয়ে বেশি কষ্ট হয়েছিল সেদিন তোমার ওই ব্যবহারে। তার জন্যই তো সরি বললাম। ওকে। আমিও তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। আই রিয়েলি লাভ ইউ। আমিও তোমাকে খুব ভালোবাসি, খুব বেশি ভালোবাসি রে পাগলি। বলেই বুকে জড়িয়ে ধরলাম। দেখলাম আমার সাথে আমার পাগলিও কাঁদতেছে। এখন কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে? না, কখনোই না। চল এবার নিচে যাওয়া যাক। চলো। তারপর আমি আর নীলা নিচে আসলাম। আজকে আমার অনেক আনন্দ হচ্ছে, বিয়ে না করে বউ নিয়ে থাকবো এই বাড়িতে। নিচে আসলাম খাবার খাইতে। খাবার খাওয়ার সময় নীলা তার পা দিয়ে খোঁচাতো আমাকে, আমার অনেক ভালো লাগতো। যাই তাড়াতাড়ি আম্মুকে খবরটা দেই যে তার বৌমা হয়ে গেছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমার রুমে এসে আম্মুকে ফোন দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর রিসিভ করলো, কিন্তু না, আমার আম্মু রিসিভ করেনি। ফোনটা রিসিভ করেছে আমার মামা। হৃদয়, তুই কালকে বাড়িতে আসতে পারবি? কেন মামা? আম্মুর আম্মুর কিছু হয়েছে কি? আম্মু কই? তোর আম্মুর অনেক জ্বর। কি বলো? আম্মুকে ফোনটা দাও। এই নে। হ্যালো আম্মু। আম্মু, তো 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 তোমার কি হয়েছে? আরে বোকা, কাঁদছিস কেন? আমার কিচ্ছু হয়নি, তোকে খুব দেখতে ইচ্ছে করছে রে বাপ। আমি সকালে আসতেছি আম্মু, কিছু খেয়েছো কি? খেতে ইচ্ছে করছে না, তুই খেয়েছিস? হ্যাঁ আম্মু, ফোনটা মামার কাছে দাও। ওকে। মামা, তুমি আম্মুর খেয়াল রেখো আর আম্মুকে কিছু খাওয়াও। আরে এত পাগল হচ্ছিস কেন? আমি কি আপাকে ভালোবাসি না নাকি? ঘুমিয়ে পড় আর সকাল সকাল চলে আসিস। ওকে মামা, গুড নাইট। গুড নাইট। চাইছিলাম আম্মুকে নীলার কথা বলবো, কিন্তু তার হলো না। আম্মু অসুস্থ। সকালে রাজশাহী যাব, এখন ঘুমিয়ে পড়ি। সকালবেলা খুব ভোরেই ঘুম থেকে উঠেছি, কারণ আজ বাড়িতে যাব। দাঁত ব্রাশ করতেছি, হঠাৎ নিচে খেয়াল করলাম নীলা আমার দিকে আসতেছে। গুড মর্নিং বাবু। ছি, এগুলো কি কও তুমি? আমি তোমার জামাই হব আর তুমি আমাকে বাবু বলতেছো? ওরে আল্লাহ, এখন তো সবাই তাদের বয়ফ্রেন্ডকে বাবু বলেই ডাকে। সে তো আমি জানি, কিন্তু তুমি আমাকে বাবু টাবু বলবে না। কেন? দেখো, যখন তোমাকে আমি বিয়ে করব, হ্যাঁ, হ্যাঁ। তখন আমার বাচ্চা হবে। তোমার বাচ্চা হবে? ও সরি, তোমার বাচ্চা হবে তাই না? হ্যাঁ। তখন আমরা আমাদের বাচ্চাদের কি বলে ডাকবো? কেন, মেয়ে হলে বেবি আর ছেলে হলে বাবু। তাহলে তুমি কেন আমাকে বাবু বলে ডাকবে? বাবু বলে ডাকবো তো আমাদের ছেলেকে। ও মোর খোদা, এই কথা বলার জন্য এতক্ষণ হা হ্যাঁ করলে? ও আরেকটা কথা, আমি আজকে বাড়িতে যাচ্ছি। কি, তুমি সত্যি সত্যি আমাকে রেখে চলে যাবে? আরে ধুর, আম্মু অসুস্থ, তাই দেখতে যাব। ও তাই বলো। নীলা আমাকে একটু পিছন থেকে জড়িয়ে ধরো তো। বলতে দেরি, জড়িয়ে ধরতে দেরি না। এখন যদি মারুফ থাকতো তাহলে অনেক ভালো হতো। মানে? ও তাহলে কি হতো? ওকে দিয়ে এই দৃশ্যটার একটা ছবি উঠাতাম। এই যে তুমি আমাকে পিছন থেকে জড়িয়ে ধরেছো, এই দৃশ্যটা কেন? ফেসবুকে আপলোড করতাম। সবাই দেখতো যে হৃদয় তার গার্লফ্রেন্ডকে নিয়ে সেই রোমান্টিক একটা পিক আপলোড দিয়েছে। পাগল একটা। তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছো। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে
যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরও শুনতে পছন্দ করো তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তারপর নিচে আসলাম, খাবার টেবিলে বসে, আন্টি আমি আজকে বাড়িতে যাব। কি? কেন? আসলে আমার আম্মু নাকি অসুস্থ, তাই দেখতে যাব। ও, তা আজ হিসেবে? এই তো খাওয়া দাওয়া করে বের হব। ও, তাহলে খাও। জি। খেতে লাগলাম, এমন সময় নীলা বলে উঠল, আম্মু আমি কলেজে যাব না। কি? কেন? আমি একা একা কলেজে যেতে পারবো না। পাগল একটা, যখন হৃদয় থাকবে না তখন। ও থাকবে না মানে? ওর 14 গোষ্ঠী থাকবে। মামের ঝগড়া শুনে আমার ভাত নাকে মুখে উঠে গেছে। হালকা হাসি দিতে আন্টি বলে উঠল, বাবা পানি খাও। জি আন্টি। আর তুমি কলেজে যাবে, ওকে? নো, আমি যাব না। ওকে। খাওয়া শেষ করে আমি তাহলে আসি। ওকে বাবা, ভালোভাবে যেও, আর পৌঁছে আমাকে একটা ফোন দিও। ওকে। বলেই ব্যাগ কাঁধে নিয়ে গেটের সামনে আসতে লাগলাম, এমন সময় নীলা পিছন থেকে ডাক দিল, দাঁড়াও, আবার কি? তোমার ব্যাগটা আমার কাছে দাও। ওকে নাও। এখন চলো। আমি আর নীলাও একসাথে হাঁটতে লাগলাম, আর ব্যাগটা বাচ্চাদের মতো নাচাতে নাচাতে লাগলো। গেট থেকে বেরিয়ে আসলাম, নীলাও আমার সাথে বের হলো। এখন যাই। আর হ্যাঁ, কলেজে যাইবা। আমি তোমাকে ছাড়া যাব না। দেখো আমার আসতে কয়েকদিন দেরি হতে পারে। কয়েকদিন মানে? তুমি কালই আসবে। তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। আচ্ছা, যত কথা বলবো ততই দেরি হবে। পৌঁছে সবার আগে আমাকে ফোন করো। ওকে। বাই। বাই। ওখান থেকে একটা রিক্সা নিয়ে গাজীপুর চৌরাস্তার দিকে আসলাম। পিছনে ফিরে দেখলাম আমার পাগড়িটা অজন নয়নে চোখ থেকে পানি ঝরছে আর দাঁড়িয়ে আছে। আমি দূর থেকে ইশারায় বললাম বাসায় যেতে। আমার ইশারা পেয়ে চোখ মুছতে মুছতে দৌড়ে বাসায় ঢুকলো। আমি জানি নীলা আমাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে। এসব ভাবতে ভাবতে চৌরাস্তায় পৌঁছালাম। তারপর মারুফকে ফোন দিলাম। হ্যাঁ বল। দোস্ত আমি বাড়িতে যাচ্ছি। কি? কেন? আম্মু অসুস্থ, তাই দেখতে যাচ্ছি। ও, দেখে শুনে যাস, কেমন? ওকে। কথা শেষ করে বাস কাউন্টারে আসলাম। রাজশাহীর একটা টিকিট কেটে বসে আছি। একটু পর বাস আসলো। 6 ঘন্টার পথ। রাজশাহী এসে নামলাম, তখন বাজে 2টা 30 মিনিট। ওখান থেকে আমাদের গ্রাম 30 মিনিটের পথ, তাই হেঁটে হেঁটে আসতেছি। কানে হেডফোন লাগিয়ে পকেটে হাত দিয়ে আসতেছি। আহা, কতদিন পর সেই চেনা জায়গাগুলো দিয়ে হাঁটতেছি। এমন সময় দেখলাম বুলবুল আসতেছে। কি রে, এখন এলি? কেমন আছিস? ভালো। আর এইটা কি আমাদের গ্রাম? কেন, কি হয়েছে? অনেকদিন পর দেখছি তো, তাই। চল। বাড়ির 10 হাত দূরে থেকে আম্মুকে ডাকতে লাগলাম, আম্মু, আম্মু কই তুমি? তুই এসেছিস বাবা? আম্মু তোমার শরীর এখন কেমন? এখন একটু ভালো। চল ভিতরে চল। চলো। খুব খিদা লাগছে আম্মু। যা গিয়ে ফ্রেশ হো, আমি খাবার দিচ্ছি। ওকে। এমন সময় বুলবুল বলে উঠল, তাহলে বিকেলে দেখা হবে, এখন যাই। আরে বেটা বস। না, কাজ আছে, পরে আসবো। ওকে যা। তারপর বুলবুল চলে গেল আর আমি খেতে লাগলাম। খাওয়া দাওয়া করে একটা নিশ্চিন্তে ঘুম দিলাম। এক ঘুমে সন্ধ্যা 6টা। ফোনটা হাতে নিয়ে যা দেখলাম, এটা দেখতে আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি নীলার 98টা কল। ফোনটা সাইলেন্ট করা ছিল, বুঝতে পারিনি। সাথে সাথে ব্যাক করলাম, দেওয়ার সাথে সাথে রিসিভ। সরি সোনা, ঘুমিয়ে পড়েছিলাম তাই ফোন দিতে পারিনি। জানো আমার কতটা টেনশন হচ্ছিল? জানি তো। এখন কি করো? শুয়ে আছি। আর আন্টিকে বলে দিও আমি অনেক আগে এসেছি। ওকে। এখন একটু গ্রামটা দেখে আসি, রাতে কথা বলবো। ওকে বাই। বাই। উঠে ফ্রেশ হয়ে আড্ডা দিতে বের হলাম সেই ল্যাংটাকালের বন্ধুদের সাথে। আমি, বুলবুল, সৈকত, রাকিব সবাই মিলে কামরুল কাকার দোকানে বসে আছি। সবাই গ্রামের কলেজে পড়ালেখা করে। তোরা সবাই কেমন আছিস রে? আর বকিস না, সেদিন রাতে ডাব চুরি করতে গিয়ে ধরা খাইছি। তারপর কি হলো? আব্বুর কাছে বিচার দিয়েছে আর সবার থেকে জরিমানা নিয়েছে। কি, তোরা জরিমানা দিয়েছিস? খালি জরিমানা না, সাথে মায়েরও খেয়েছি। খাবি তো, আমি যে নাই। ওকে, আজ তার সব সুদে আসলে উসুল করব। আগে বাড়িতে থাকতে এইটা ওইটা চুরি করতাম, এখন সবাই যা, সময় মতো চলে আসিস। ওকে। আবার কে ফোন দিল? পকেট থেকে ফোনটা বের করে দেখলাম আম্মু কল দিয়েছে। হ্যালো আম্মু। কই তুই? এই তো কামরুল কাকার দোকানে। আয় একটু গল্প করি তোর সাথে। ওকে আম্মু, একটু অপেক্ষা করো, আমি আসতেছি।
কথা বলে সবাই চলে আসলাম। আমি গেটের কাছে এসে ডাক দিলাম, আম্মু গেট খোলো। হুম, আয়। তোমাকে একটা কথা বলি আম্মু। একটা কেন, যত ইচ্ছে বল। আমি একটা মেয়েকে ভালোবাসি। সে তো ভালো, কিন্তু আগে পড়াশোনা শেষ কর। তা তো অবশ্যই। তা মেয়েটাকে? ওই যে বলছিলাম না, বাড়িওয়ালির মেয়ে নীলা। আমি জানতাম তুই এমনটাই করবি। ও আমাকে খুব ভালোবাসে। ভালো, চল খাবি। চলো। খাওয়া দাওয়া করে নীলাকে ফোন দিলাম। কি করো সোনা? আমি আর আম্মু টিভি দেখতেছি। তুমি কি করো? চুরি করতে যাব, তাই শরীরে তেল মাখতেছি। সত্যি? আজকে সবাই মিলে ডাব চুরি করতে যাব। যদি ধরা পড়ো তাহলে? আরে না, কিসের ধরা, আমরা পাক্কা খেলোয়াড়। খাইছো? তুমি? তোমাকে খুব মিস করছি জান পাখি। মাত্র আজকে আসলাম আর এখনই মিস করা শুরু করেছো? মানে তুমি কি বলতে চাও? তুমি জানো না তোমাকে এক মুহূর্ত না দেখলে আমার দম বন্ধ হয়ে আসছে। জানি তো সোনা। এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। আর তুমি? ওই যে বললাম না, চুরি। হ্যাঁ, দেখো সাবধান। ওকে। ঘড়িতে তাকিয়ে দেখি 10:40 বাজে, তাই গিয়ে আম্মুর রুমের দরজায় গিয়ে উকি মারলাম। দেখি আম্মু কি যেন পড়তেছে, তাই আবার আমার রুমে আসলাম। চুপি চুপি বের হবো যেন আম্মু বুঝতে না পারে, আর ওদিকে ওরা ফোন দেওয়া শুরু করে দিয়েছে। কি করি এখন? এখন যাই। চুপি চুপি বের হতে লাগছি, তখনই আম্মুর ডাক। কি রে বাবা, পায়চারি করছিস কেন? কই না তো। যা গিয়ে ঘুমা, আগের মতো আর ওইসব করতে পারবি না। ওইসব মানে কি বলতে চাইতেছো? আগে কত কি চুরি করতে গিয়ে ধরা খাইছস, আর আমার কাছে বিচার আইছে সেগুলোর। ও সর্বনাশ, আমি আপনাদের কাছে বললাম আমি পাক্কা খেলোয়াড়, আর আম্মু সব ফাঁস করে দিল। যা গিয়ে শুয়ে পড়। ওকে। তখনই মোবাইলটা বের করে এমনি কথা বলার ভান করতে লাগলাম। হ্যাঁ বুলবুল, বল। কি অনুষ্ঠান? কোথায়? ওকে আমি আসতেছি। কতদিন হলো কোনো অনুষ্ঠান দেখিনি। কিসের অনুষ্ঠান? সাংস্কৃতিক অনুষ্ঠান। বুলবুল বলল, যাই আম্মু। ওকে যা। পাগল একটা। এক দৌড়ে চলে এসেছি। আমাদের মিশন সাকসেসফুল করতেই হবে। কাছে যেতেই, এত টাইম লাগে? আর দেখ তো কত ফোন করেছি। আসলে দোস্ত। এখন চল। তারপর সবাই মিলে ঠিক করতে লাগলাম যে গাছে উঠবে কে। অবশেষে সিদ্ধান্ত নিলাম যে আমি উঠব। যাই হোক, গাছে উঠতেছি আর মনে মনে ভয়ও করতেছে, যদি ধরা খাই। গাছে উঠে গেছি, ডাবও পারছি সবগুলো। এমন সময় দেখি নিচের ওরা দৌড়াইতেছে। তখনই শুনতে পারলাম শালা জাকের আইসা পড়েছে। আমার যে তখন কি অবস্থা! আমি তো গাছের উপরে। তখন জাকের গাছের দিকে মারছে লাইট। আমাকে দেখেই, কে রে তুই? গণেশ। হাত দিয়ে মুখ ঢাকলাম। নিচে আয়, তোর আজকে খবর আছে। ওকে। বলেই এমন স্পিডে নামছি তা বলে বোঝাতে পারবো না। নামা মাত্রই ধরে ফেললো। দেখি কে তুই। আমার মুখ দেখার জন্য জোরাজোরি করতে লাগলো। এমন সময় ওরা সবাই মুখ বেঁধে এসে জাকেরকে পিছন থেকে ধরে ফেললো। জাকেরের মুখ গেঞ্জি দিয়ে ঢেকে রাখছি। তারপর সবাই মিলে শালাকে গাছের সাথে বাঁধলাম। পরে সবাই ডাব কেটে মনের সুখে খেতে লাগলাম। এমন সময় বুলবুল বলে উঠল, দোস্ত, তোর প্যান্ট এরকম কেন রে? কই? ওরে আল্লাহ, প্যান্টটা ছিল কিভাবে? চুপ শালা, একটুর জন্য বেঁচে গেছি। এখন ওর বাঁধন ছেড়ে দিয়ে সবাই দৌড় দিমো। ওকে। তারপর জাকের বাঁধন খুলে দিয়ে দিছি। সবাই মিলে ভো দৌড়। পরের দিন সকালে আম্মুর চিল্লানিতে ঘুম ভাঙলো। হৃদয়, হ্যাঁ হৃদয়। কি হয়েছে? কি হয়েছে মানে? তাড়াতাড়ি দরজা খোল। কেন সেটা তো বলো। আগে দরজা খোল। আচ্ছা। সর্বনাশ হয়ে গেল নাকি আবার? বুঝতে পারছি নাকি। এসব ভাবতে ভাবতে দরজা খুললাম। সাথে সাথে আম্মু বলে উঠল, সত্যি করে বল, কাল রাতে কোথায় গিয়েছিলি? মানে কই যাব? তোমাকে না বললাম অনুষ্ঠান দেখতে যাব। তাহলে এইটা এমন কেন? ছি, কুছিরা প্যান্ট। কবের মনে হয়, ফেলে দাও। হায় আল্লাহ, শালার প্যান্টটা যে একটু লুকিয়ে রাখবো তাও মনে ছিল না। তুই যখন ঢাকা থেকে আসছিলি তখন এই প্যান্টটা তোর পরা ছিল, তাহলে এখন এই অবস্থা কেন? তুমি কি সকাল সকাল আমার সাথে এমন করবা? দূর থাকবো না আর, আজই চলে যাব। দেখ বাবা,
তোকে কতবার বললাম যে আর অন করিস না, তারপরও। আসলে আম্মু সরি, অনেকদিন পর আসছি তো তাই। সরি আম্মু। ওকে যা, গিয়ে ফ্রেশ হ। ওকে। তারপর ফ্রেশ হয়ে খেতে বসলাম। খাওয়া দাওয়া করে কামরুল কাকার দোকানে গিয়ে বসলাম। একটু পর সবাই আসলো। বুলবুলও আসলো। তখন বুলবুল বলল, কি রে, কিছু তো শোনা যায় না। কি শোনা যাইবো? রাতের ওই ঘটনার জন্য। আরে বেটা, কিছু শোনা যাইবো না। শালারে একটা চর মারছিলাম। কি? তুই আবার কখন মারলি? যখন তুই গেঞ্জি দিয়ে মাথা আটকালি তখন। সাব্বাস। হুম। 1 মিনিট, কেউ ফোন করেছে। ফোনটা বের করে দেখি মারুফ। কিরে, কেমন আছিস? ভালো, তুই? ভালোই, কিন্তু কিন্তু কি? নীলাকে দেখলাম। ও, কোথায়? কলেজে? না, রাস্তায় দেখলাম একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে আর ঘোরাঘুরি করছে। কি কি বলছিস এইসব? দেখ দোস্ত, উত্তেজিত হোস না, হয়তো ওর ফ্রেন্ড হতে পারে। দাঁড়া, আমি ওকে ফোন দিচ্ছি। ওকে একটু ফলো কর। ওকে, তবে মনে হয় না ওই ছেলের সাথে তেমন কোনো সম্পর্ক আছে। ওকে ভাই, তুই একটু দেখ, আর আমি ওকে ফোন দিচ্ছি। আমার এরকম উত্তেজিত হওয়া দেখে বুলবুল বলে উঠল, কি রে, কি হয়েছে? এমন করছিস কেন? দোস্ত, পরে বলছি। ওকে। কিছুক্ষণ রিং হওয়ার পর রিসিভ করলো। কেমন আছো? আর আসবে কবে? আগে বলো, কোথায় তুমি? কেন, বাসায়। কলেজে যাওনি কেন? আমি বলেছি তো, তোমায় ছাড়া কলেজ যাব না। কিরে নীলা, কার সাথে কথা বলিস? কণ্ঠটা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার জানো, তোকে বলেছিলাম না, সে। ও, তা দে আমি একটু কথা বলি। না না, তুই আমার কাছে সেটা জানতে পারলে হয়তো রাগ করতে পারে। আরে না, দে না একটু কথা বলি। না। হ্যালো হ্যালো, কথা বলছো না কেন? খাইছো সোনা? না, তুমি? একটু রেগে, কারণ ও আমাকে মিথ্যা বলল ও নাকি বাসায়, আর মারুফ আমাকে বলল ও রাস্তায়। কি ব্যাপার, তুমি রেগে কথা বলছো কেন? এমনি। বাই, পরে কথা হবে। হ্যালো। কেটে দিলাম ফোন। ও কেন আমায় মিথ্যা বলল? না, আমার কিছু ভালো লাগছে না। আমি সকালে ঢাকা যাব। আমার অস্থিরতা দেখে তো সবাই পাগল হয়ে গেল। প্লিজ দোস্ত, কি হয়েছে বল। আসলে আমি তারপর সব বললাম নীলার কথা, আর এখন কি হয়েছে তাও বললাম। ও, টেনশন করিস না। দাঁড়া। তারপর মারুফকে ফোন দিলাম। ও রিসিভ করলো। দোস্ত, ঝগড়া লাগছে দেখতেছি। বুঝতে পারছি। আমার সাথে কথা বলার সময় মনে হয় ওই ছেলেটা ছিল, তাই হয়তো ঝগড়া বাঁধছে। কিন্তু নীলা আমার সাথে এমনটা করতে পারলো? আরে দোস্ত, এতে অস্থির হইও না। তোমার সাথে কথা বলার সময় দেখলাম ছেলেটা ওর থেকে ফোন নেওয়ার জন্য জোরাজোরি করছিল, কিন্তু নীলা দেয়নি। কিছু বুঝতেছি না। তুই টেনশন করিস না। ওকে। আর এদিকে নীলা আর ছেলেটার ঝগড়া। তোকে কতবার বললাম যে কথা বলিস না, তারপরও বললি। কই কথা বলতে দিলি? আমি যখন কথা বলতেছিলাম তখনই তুই কানের কাছে এসে ভ্যান ভ্যান করলি কেন? তখন মনে হয় হৃদয় তোর কণ্ঠ শুনতে পাইছে আর আমার সাথে রাগ করে কথা বললো। আজব তো। এখন কি হবে? আবার ফোন কর। ওকে। হ্যাঁ বলো। কি হয়েছে তোমার? রাতে চুরি করতে গিয়ে কি ধরা খাইছিলে নাকি? না, আর সত্যি করে বলো তো, তুমি কই? মানে? কই তুমি? আমি ভাইয়া, আমি আর আপু একটু ঘুরতে আসছি। মানে, কে আপনি? আমি জিহাদ, নীলা আপুর খালাতো ভাই। ও, কিন্তু নীলা আমাকে মিথ্যা বলল কেন? যাক বাবা, বাঁচলাম। আমি আরো কত কি ভেবে বসছিলাম। আপনাকে খুব ভালোবাসে তো, তাই বলতে ভয় পাচ্ছিল যদি আপনি রেগে যান। ও আচ্ছা, ফোনটা ওর কাছে দাও। সরি, এই দেখো কান ধরছি। কই, আমি তো দেখতে পাচ্ছি না যে তুমি কান ধরছো। সত্যি বলছি। আরে পাগলি, তুমি তোমার ভাইয়ের সাথে ঘুরতে গেছো, আমাকে একটু বললে কি হতো? যদি তুমি রাগ করো আর আমাকে ছেড়ে চলে যাও সেজন্য। এখন তো আমি যাবই তোমাকে ছেড়ে। আমি আর গাজীপুরে যাচ্ছি না। প্লিজ শোনা, আমি কিন্তু মরে যাব। যাও, তাতে আমার কি? সত্যি কিন্তু। চুপ,
একদম চুপ। খুব ভালোবাসি, খুব ভালোবাসি, খুব ভালোবাসি তোমাকে। পাগলি, আমিও। এখন বাসায় যাও। ওকে বাবু। ওয়েট ওয়েট, কি বললে? কই? ও সরি সরি। যাও। নীলার সাথে কথা বলে মারুফকে ফোন দিলাম। হ্যাঁ বল। দোস্ত, ছেলেটা ওর খালাতো ভাই জিহাদ। আমি তোকে আগেই বলেছিলাম তেমন কোনো সম্পর্ক নেই মনে হয়। দোস্ত। শালা তোর জন্য আজ কলেজে যাওয়া হলো না। কেন রে? কলেজে আসতেছি এমন সময় ওদের দেখলাম আর তোকে ফোন করলাম, আর তুই বললি যে ফলো করতে, তাই তো ফলো করতে করতে কলেজ টাইম শেষ। থ্যাঙ্কস দোস্ত। যাই এখন ম্যাচে। ওকে যা। মারুফের সাথে কথা বলা শেষ। বুলবুল বলবো। হৃদয়, দেখো জাকের। কই কই? ওই যে জাকের আসতেছে আমাদের দিকে। আরে চুপ থাক, কিছুই হবে না। দেখলাম জাকের আমাদের পাশ দিয়ে কেমনে যেন তাকিয়েছিল। যা শালা। যাবে না তবে কি করবে? হ্যাঁ, এইখানে কে বসে আছে দেখোস না? ওকে দোস্ত, এখন যাই। ঢাকা যেতে হবে সকালে। মাত্র এলি? আম্মু বলছিল তাই। ও। ওদের ওখান থেকে বাসায় চলে আসলাম। এসে দেখি আম্মু কার সাথে যেন ফোনে কথা বলছিল। আমি কিছু না বলে আমার রুমে এসে বসে পড়লাম। কিছুক্ষণ পর আম্মু আসলো। কি রে, ভাত খাবি না নাকি? একটু পরে। কার সাথে কথা বললে আম্মু? আমার বৌমার সাথে। কি? তোমার আবার কোন ছেলের বউ? আমার ছেলে কয়টা? আমি ছাড়া তো কাউকে দেখছি না, তাহলে কার বউ? আরে বোকা, নীলা ফোন করেছিল। কি? নীলা তোমার নাম্বার কোথায় পেলো? সেটা কি আমি জানি না নাকি? মেয়েটা মনে হয় খুব ভালো রে, আমাকে কত সুন্দর করে আম্মু ডাকলো। আচ্ছা হয়েছে হয়েছে, আর বলতে হবে না। যা গিয়ে গোসল করে আয়, 1টা বাজে। ওকে, তার আগে নীলাকে একটু ফোন করি। ওকে। তারপর আমি নীলাকে ফোন করলাম, কিন্তু রিসিভ করছে না। অনেকবার দিলাম কিন্তু ধরলো না, তাই আর না দিয়ে গোসল করতে গেলাম। এসে তো ফোনের দিকে তাকিয়ে আমি অবাক। নীলা আমাকে অনেকবার ফোন দিয়েছে। আমি আবার ফোন করলাম, সাথে সাথে রিসিভ। গোসল করলাম তাই রিসিভ করতে পারিনি। আমিও গোসল করে মাত্র আসলাম। ও, কি করো, খাইছো? এখন খাবো, তুমি? আমিও খাবো। ওকে খাও। আর হ্যাঁ, আমার আম্মুর নাম্বার কোথায় পেলে? আমার শাশুড়ি আম্মার নাম্বার কোথায় পাওয়া যেতে পারে? সেটাই তো বলছি, কোথায় পেলে? তোমার ফোন থেকে নিয়েছি। কি? আমার ফোন তুমি আবার কখন নিলে? তুমি কি মনে করো আমি তোমার রুমে সবসময় যাই চুপি চুপি? সেদিন তুমি ওয়াশরুমে গেলা আর আমিও তোমার ফোনটা নিয়ে সব দেখেছি, তোমার ওই ছবিগুলোও দেখেছি। হায় আল্লাহ, কি মেরে বাবা! ম্যাচে থাকতে আমি আর মারুফ কত দুষ্টামি করতাম। ছোট ছোট প্যান্ট পরে ছবি তুলতাম, সব রেখে দিয়েছি স্মৃতি হিসেবে। আর এই মাইয়া দেখে ফেলেছে, কি লজ্জা লাগছে মাইরি। কি মেয়ে? আমি আমার জামাইয়ের ফোন নিতে পারি না? ভালো করেছো, এখন ভাত খাও। ওকে বাই, তুমিও খেয়ে নিও কিন্তু। ওকে। তারপর খাওয়া দাওয়া করে একটা ঘুম দিলাম। এক ঘুমে বিকাল 4টা। ঘুম থেকে উঠে চলে আসলাম কামরুল কাকার দোকানে। একে একে সবাই আসলো, সবাইকে নিয়ে একটু ঘুরতে বের হলাম। তো রাস্তা দিয়ে হাঁটতেছি, ঘোরাঘুরি করে বাসায় আসলাম। দেখি রাত 8টা বাজে, তাই শুয়ে থেকে নীলাকে ফোন দিলাম। জান। হ্যাঁ গো, বলো। সেদিন রাতে কি হয়েছিল শুনবে? চুরি করতে গিয়ে? তারপর যা যা হয়েছে সব বললাম। হাসো কেন? যদি ধরা পড়তাম? হারে পাগলি, থামো তো। সকালে আসবা? খাইছো সোনা? না, তুমি? আম্মু ডাকছে। আর আম্মু তোমার সাথে রাগ করেছে। কেন? তুমি যাওয়ার পর থেকে আম্মুর সাথে একবারও কথা বলনি তাই। ও আচ্ছা, দাঁড়াও আন্টিকে ফোন দিই। ওকে। তারপর আন্টিকে ফোন করলাম, কিছুক্ষণ পর রিসিভ করলো। হ্যালো, আসসালামু আলাইকুম। আন্টি কেমন আছেন? হ্যাঁ রে বাবা, তোর আজকে আন্টিকে মনে পড়লো? আসলে আন্টি অনেকদিন পর গ্রামে আসছি তো তাই। তা কবে আসবি? ইনশাল্লাহ সকালে। ও, দেখে শুনে আসিস। জি আচ্ছা। আরো কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। সকালে ঢাকা যাওয়ার জন্য রেডি হচ্ছি, এমন সময় আম্মু আসলো। দেখ ভালোভাবে থাকিস,
আর নীলাকে নিয়ে উল্টাপাল্টা কিছু করিস না। আগে লেখাপড়া শেষ কর, তারপর আমি নিজে গিয়ে নীলার আম্মুর সাথে কথা বলবো। সে নিয়ে তোমাকে ভাবতে হবে না। দেখে শুনে যাস, আর পৌঁছে আমাকে ফোন দিস। ওকে বাই। যা। তারপর রোডে এসে বাসে উঠলাম। 5 ঘন্টা পর নামলাম। ওখান থেকে রিক্সা নিয়ে বাসায় আসতেছি। আসার সময় আম্মুকে ফোন করে বলে দিলাম যে আমি পৌঁছেছি। একটু পর বাসার ভিতরে ঢুকলাম, দেখি কেউ নেই, তাই আমি আমার রুমে চলে গেলাম। গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম, দেখি আন্টি। কেমন আছেন আন্টি? জি বাবা, ভালো। কখন আসলে? এখনই। নীলা কোথায়? ও রুমে আছে। ও। তারপর নীলার রুমের দিকে এগোতে লাগলাম। সেদিন না হয় অচেনা কেউ ছিলাম, আজ তো আর অচেনা না। যেই অবস্থায় পায়ে জড়িয়ে ধরবো আগে থেকে নিয়ত করে রাখলাম। যাই হোক, গিয়ে দেখি নীলার রুমের দরজা বন্ধ। শালা কেমনটা লাগে, যদি লক করি তাহলে তো বুঝে যাবে। তাও লক করলাম। ও দরজা খুলে তো লাফিয়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। কখন আসলাম? এক্ষুনি। সরি, ওনার চোখের দিকে তাকিয়ে একটু লজ্জা পাইছি, তাই ছেড়ে দিলাম। কিসের সরি? বলেই আবারও জড়িয়ে ধরলাম। নীলাও আমাকে জড়িয়ে ধরলো। তোমার ভাই কই? ও তো কালকে চলে গেছে। ও। এখন ছাড়ো, আম্মু আসতে পারে। ওকে ছেড়ে দিয়ে ও রুম থেকে বেরিয়ে আসলাম। তারপর রুমে গিয়ে শুয়ে পড়লাম। বিকেল বেলায় মারুফের ফোনে ঘুম ভাঙলো। এই দেখ, নীলা ফোন দিয়েছে। কই তুমি? এই তো মারুফের কাছে। কিছু হয়েছে? না। ও আচ্ছা, একটু পর আসি। এক্ষুনি দেখাচ্ছো? কত বাজে? 6টা বাজে। এক্ষুনি আসো, তাড়াতাড়ি। ওকে। দোস্ত, নীলা ফোন করে বলল তাড়াতাড়ি যেতে হবে। আমার সাথে নাকি গল্প করবে ছাদে বসে। এখন যাই রে, নয়তো ম্যাডাম রেগে যাবে। দোস্ত, সকালে কলেজে দেখা করিস। তারপর মারুফের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় আসলাম। এসে সোজা ছাদে গিয়ে দেখি নীলা ছাদে দাঁড়িয়ে আছে। আমি সোজা পিছন থেকে জড়িয়ে ধরলাম। অমনি নীলা লাফ দিয়ে উঠল আর বলল, এভাবে কি কাউকে জড়িয়ে ধরে নাকি? আমি আমার বউকে যখন ইচ্ছে যেভাবে হোক জড়িয়ে ধরবো, তাতে তোমার কি? আজকে অনেক রাত পর্যন্ত তোমার সাথে ছাদে থাকবো। কি না, আন্টি যদি জানতে পারে তাহলে কি হবে? একবার ভেবে দেখেছো? জানতে পারবে না, আর জানলে জানবে, তাতে আমার কি? তোমার কি মানে? আমাকে আর তোমাকে যদি একসাথে ওই অবস্থায় দেখে তাহলে আমায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। আরে চুপ করো তো, কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না বলে একটা বেঞ্চে বসে পড়লাম। নীলাও বসে পড়লো আর আমি নীলার কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। আহা কি মজা, ফুরফুরে বাতাস, খুব মজা হচ্ছে। নীলা আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কখনো আমাকে ছেড়ে যাবে না তো? দিলে তো মেজাজটা গরম করে। আমি আবার কি করলাম? এত সুন্দর একটা মুহূর্তের সময় কষ্টের কথা বলতেছো? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কখনো না। খুব ভালোবাসি তোমাকে, খুব খুব ভালোবাসি। পাগলি, আমিও ভালোবাসি খুব। তোমার আম্মুটা অনেক ভালো, জানো তো? পৃথিবীর সব মায়েরা ভালো। তা ঠিক হবে, তবে তোমার আম্মু অনেক ভালো, অনেক। কিভাবে বুঝলা? সেদিন ফোন করেছিলাম, সেদিন আমি আম্মু বলে ডাক দিয়েছি, আর উনি আমার সাথে কত সুন্দর করে কথা বলল। আমি যেন নামাজ পড়ি, ঠিক মতো করে কলেজে যাই, আরো অনেক কিছু। আর এটা বলেনি আমার ছেলেটার সাথে সব সময় থাকতে? এটাই বলবে। আরো বলেছে যেন আমি তোমার থেকে সব সময় দূরে দূরে থাকি। কি? আম্মুর এত বড় সাহস? দাঁড়াও, আম্মুকে ফোন করছি। আরে না না, এমনি বললাম। ও, তাও ভালো। হুম। এখন চলো। এমন সময় দেখি আন্টি পিছনে দাঁড়িয়ে আছে। আমি দেখে লাফ মেরে উঠে দাঁড়ালাম। আমার হাত পা কাঁপতে শুরু করেছে। হায় আল্লাহ, আজই আমার এই বাড়ির শেষ দিন। চমৎকার। তোকে দেখে অন্য ছেলের মতো মনে হচ্ছিল না, তাই তোকে ব্যাচেলর হয়েও বাসা ভাড়া দিয়েছিলাম। আর ভাড়া বললে ভুল হবে, তোকে তো আমার নিজের ছেলের মতো ভাবতে শুরু করেছিলাম, আর তুই শেষ পর্যন্ত এই কাজ করলি। ছি ছি। আসলে আন্টি, কি বলবো বুঝতে পারছি না। আম্মু, আমি হৃদয়কে খুব ভালোবাসি আম্মু, খুব। তুই আর একটা কথাও বলবি না প্লিজ আম্মু। সকালে এই বাড়ি ছেড়ে চলে যাবি, আর হ্যাঁ, নীলার সাথে আর কোনো যোগাযোগ করার চেষ্টা করবি না। বলেই নীলার হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে আসলো, আর আমি ঠাস করে বসে পড়লাম। তাই তো, আমি তো আন্টির বিশ্বাস রাখতে পারলাম না। আমাকে কত সুন্দর করে বাবা ডাকতো, আবার রাতে খাওয়ার জন্য ডাকতে পাঠাতো, আর আমি এটা কি করলাম? না, এই বাড়িতে আর থাকবো না।
সকালে চলে যাব, কিন্তু নীলাকে যে আমি খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি কিভাবে থাকবো। চলে আসলাম আমার রুমে, এসে দরজা লাগিয়ে অনেক কাঁদলাম। মারুফকে ফোন করলাম, 2বার রিং হওয়ার পর ফোনটা রিসিভ করলো। দোস্ত, সর্বনাশ হয়ে গেছে রে। আরে কাঁদছিস কেন? কি হয়েছে বল। তোর কাছ থেকে যখন আসলাম, তারপর যা যা হয়েছে সব বললাম। আসলে দোস্ত, তোর কপালে এটাই ছিল। খাইছিস? না রে। কি বলিস কি বলিস? তোর কাপড় চাপড় সব গুছিয়ে নিয়ে আয়, আমি তোর জন্য নিচে অপেক্ষা করতেছি। আরে এত রাত্রে তুই কেন আসবি? আমি সকালে আসবো। চুপ কর, তাড়াতাড়ি আয়। ওকে। তারপর আমি সবকিছু গুছিয়ে নিয়ে নিচে আসলাম। এসে দেখি আন্টি সোফায় মাথায় হাত দিয়ে বসে আছে, মনে হচ্ছে কিছু একটা ভাবছে। আমি গিয়ে বললাম, আন্টি পারলে আমাকে ক্ষমা করে দিয়েন। আসলে নীলাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিলাম। কি করব আন্টি বলেন, খুব যে ভালোবাসি। আর হ্যাঁ, নীলাকে বলে দিয়েন আমি আর ওর সামনে যাব না, আমি নিজেকে ওর থেকে দূরে রাখব। তখনই নীলা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। এখন আসি। নীলাকে ছেড়ে চলে আসতে লাগলাম, তখনই আন্টি বলল, তুমি যদি কলেজটা চেঞ্জ করো তাহলে খুশি হব। ওকে আন্টি। এখন আসতে পারো। ভালো থাকবেন। প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমিও তোমার সাথে যাব। অসম্ভব। তাহলে আমি মরেই যাব। প্লিজ নীলা, পাগলামি করো না। আমাদের ভালোবাসা যদি সত্যি হয় তাহলে অবশ্যই তুমি আমার হবে। তা কখনোই হবে না। আর হ্যাঁ, নীলা আবেগে সব বলেছে, পরে সব ঠিক হয়ে যাবে। না আম্মু, আমি সত্যি বলছি, যদি হৃদয় আমার কাছে না থাকে তাহলে আত্মহত্যা করব। প্লিজ আন্টি, নীলার খেয়াল রাখবেন, আর দেখবেন ও যেন উল্টাপাল্টা কিছু না করে। তুমি এখন আসতে পারো। যাচ্ছি। বেরিয়ে পড়লাম বাসা থেকে। চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে, মনে হচ্ছিল কলিজাটা ছিঁড়ে যাবে। এসে দেখি মারুফ নিচে দাঁড়িয়ে আছে। আমি সোজা গিয়ে মারুফকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। কি শুরু করলি বলতো? মেয়েদের মতো কাঁদছিস কেন? খুব কষ্ট হচ্ছে রে, খুব। আর নীলা বলছিল আমি যদি ওর কাছে না থাকি তাহলে ও আত্মহত্যা করবে। আরে করবে না। আমাকে কলেজ চেঞ্জ করতে বলেছে। পাগল হলে চলবে নাকি? তুই নীলার সাথে কলেজে প্রেম করবি, সেটা ওর আম্মু কি করে জানবে? বুঝছস? তা ঠিক। আচ্ছা চল এখন। তারপর দুজন মেসে চলে আসলাম। আবার আগের মতো করে থাকতে হবে। আমার খুব কান্না পাচ্ছে। না, এই বিষয়ে আম্মুকে কিছু বলা যাবে না। আমার কিছু খাইতে ইচ্ছে করছে না। তবুও মারুফের জোড়াজড়িতে খেয়ে নিলাম। তখন বাজে রাত 12টা। দেখি একটু ঘুম নেই। সকালবেলা মারুফের ডাকে ঘুম ভাঙলো। কিরে ওঠ, কলেজে যাবি না? যাবো তো। তাহলে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নে। উঠছি। তারপর উঠে ফ্রেশ হয়ে দুজনে কলেজের দিকে রওনা দিলাম। কলেজের এক কোণে বসে আছি, তখনই দেখি নীলা ওর বান্ধবীদের সাথে কলেজে প্রবেশ করলো। আমাকে দেখে দৌড়ে আমার কাছে এসে জড়িয়ে ধরে জোরে জোরে বলতে লাগলো, তুমি শুধু আমার, আর অন্য কারো না। আরে সবাই দেখছে তো। দেখুক, তাতে আমার কি? প্লিজ ছাড়ো। আর আম্মু আমার ফোন নিয়ে নিয়েছে। ও, চোখগুলো এত লাল কেন? সারা রাত ঘুমাতে দেয়নি, তাই লাল হয়েছে। পাগলি আমার। তখনই শিখা বলে উঠল, নীলা, তলে তলে এত দূর, আর আমরা কিছুই জানি না। এখন তো জানলি। এখন যাও। ওকে। তারা চলে গেল আর আমরা দুজন বসে রইলাম। বাসা থেকে বের করে দিয়েছে তো কি হয়েছে? নীলার সাথে কলেজে প্রেম করব, আমি তো নীলাকেই বিয়ে করব, যতই ঝড় আসুক। তারপর ক্লাসে আসলাম। কলেজ ছুটির পর নীলার জন্য অপেক্ষা করছি। একটু পর নীলা আসলো। দুজন মিলে অনেক ঘোরাঘুরি করলাম। কলেজ ছুটি হয়েছে 4টায়, আর আমরা ঘোরাঘুরি করতে দেখি 6টা বেজে গেছে। অনেক তো হলো, এবার বাসায় যাও। দেখো নীলা পাগলামো করে না। কপালে একটা চুমু দিলাম। নীলা চলে গেল আর আমি মেসে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে আমি আর মারুফ দুজনে বসে আছি। আমরা মাঝে মাঝে সিগারেট খাই, তাই 2টা সিগারেট ধরলাম। আর একটু পরে ফোনটা বেজে উঠলো। চেয়ে দেখি আম্মুর ফোন। কেমন আছো আম্মু? ভালোই। আর নীলার ফোন বন্ধ কেন রে? আসলে আম্মু। কি বল, একটু কথা বলতে ইচ্ছে হচ্ছে। আসলে আম্মু, আমি জানি না তো, দাঁড়াও দেখছি। থাক তাহলে, এখন কি করছিস? এই তো বসে আছি। ভালোভাবে পড়াশোনা করিস। ওকে বাই। আম্মু নীলাকে ভালোবেসে ফেলেছে। এখন কি করি রে দোস্ত? আমার না অনেক টেনশন হচ্ছে রে। কেন? নীলা আমার কাছে আজ অনেকক্ষণ ছিল। যদি বাসায় যাওয়ার পর আন্টি কিছু বলে আর ওর কলেজে আসা যদি বন্ধ করে দেয়? কিচ্ছু হবে না, ছেলেদের থেকে মেয়েদের বুদ্ধি বেশি। না হয় তাই ভালো।
চল, অনেক ক্ষুধা লেগেছে, খেয়ে নেই। চল। তারপর দুজনে খেয়ে শুয়ে পড়লাম। সকালে কলেজ যাওয়ার জন্য রেডি হচ্ছি, এমন সময় মারুফ বলল, দোস্ত, আজ একজনকে প্রপোজ করব। কি? কে সে? শিখা। ও, তাহলে তো ভালোই হবে, কিন্তু শিখা তো আমার সাথে লাইন মারতে চেয়েছিল। যদি রাজি না হয়? আরে হবে হবে, টেনশন নিস না। তারপর দুজন কলেজে আসলাম। এসে নীলার জন্য অপেক্ষা করছি, নীলা আসছে না। একটু পর দেখলাম শিখা একা আসছে। আমি দৌড়ে গেলাম শিখা কাছে। শিখা, নীলা কোথায়? আসার সময় ওকে তো দেখলাম না। কি বলছো? ওদের বাসায় যাওনি? না বলে চলে গেল শিখা? তখন আমার মাথায় একটা চিন্তা কাজ করতেছিল। কাল দেরিতে বাসায় যাওয়ার কারণে হয়তো ওকে আর কলেজে আসতে দেয়নি। এখন কি করি? ফোনও নিয়েছে। না, আর কিছু ভালো লাগতেছে না দোস্ত, এখন কি করব? চিন্তা করিস না, দেখি কি করা যায়। শিখা চলে গেল। প্রপোজ করবি না? চল, আজকে কলেজ করব না, নীলার কাছে যাব। আরে না, দারোয়ান আমাকে চিনে, যদি দেখে ফেলে তাহলে আন্টিকে বলে দিবে, তখন আরো বেশি সমস্যা হবে। তাও ঠিক, এখন একটা রাস্তা আছে, সেটা হলো অপেক্ষা করা। আমি পারবো না রে। চুপ, চল ক্লাসে যাই। না, আমি মেসে চলে যাব। ওকে, চল, আমিও যাব। তুই কেন যাবি? এমনি, চল। তারপর দুজনে ক্লাস না করে মেসে চলে আসলাম। আল্লাহই জানে আমার নীলার কি হলো। আজ 5 দিন হলো নীলার কোনো খবর নেই। আমার অবস্থা তো পুরাই পাগলের মতো হয়ে গেছে। নীলাদের বাসায়ও যাইতে পারছি না। নীলা কি আমাকে ভুলে গেল? সেটা সম্ভব না। নীলা আমাকে কখনো ভুলতে পারবে না। পাগলের মতো শুয়ে আছি আর দু চোখ দিয়ে পানি ফেলছি। এমন সময় মারুফ আসলো। দেখ তোর চেহারাটা। চেহারা দিয়ে কি করবো রে? আমার নীলাই আমাকে ছেড়ে চলে গেল। এখন কি করবি বল? অনেক দিন তো হয়ে গেল। তোকে যদি ভালোবাসতো তাহলে সত্যি আসতো। এইসব মেয়েদের চরিত্রই ঠিক নেই। মারুফ ও কথা বলার সাথে সাথে ওর গালে ঠাস করে একটা চড় মারলাম। মার, আরো মার। না, আমার নীলা মোটেও এরকম না। কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছিস? খুব ভালোবাসি রে, খুব। অনেক রাত হয়েছে, চল খাবি, চল। না, আমি খাবো না। তো এভাবে আর কয়দিন না খেয়ে থাকলে তো মরে যাবি। মরলে তো আরো ভালো হতো রে। চুপ, তোর আম্মুর কথা একবারও ভেবেছিস? আম্মু? কই আম্মু? শালা, আবার পাগল টাগল হলি নাকি? তুই তোর আম্মুকে ভালোবাসিস না? বাসি। তাহলে চল খাবি, আর কাল কলেজে যাবি। হালকা কিছু খেয়ে শুয়ে পড়লাম। চোখে ঘুম নেই, আর সারা রাত জেগেছিলাম। নীলাকে বারবার ফোন করছিলাম, কিন্তু না, বারবার বন্ধ বলছে। নীলাকে নিয়ে ভাবতে ভাবতে চেহারা রোগা হয়ে গেছি, পুরাই পাগলের মতো দেখতে। সকালে কলেজ যাওয়ার জন্য রেডি হচ্ছি। একটু পর দুজনে কলেজে আসলাম। এসে সেই মাঠের কোণে মাথা নিচু করে বসে আছি। এমন সময় মারুফ বলে উঠল, দোস্ত, দেখ নীলা আসছে। কই আমার নীলা? নীলা নামটা শুনতে বুকের ভিতরে মোচড় দিয়ে উঠল। ওই যে দেখ, কাউকে মনে হয় খুঁজতেছে। কেমন আছো নীলা? কেন আসোনি? এই পাগলটার কথা কি তোমার একবারও মনে পড়েনি? কিছুই বলছে না, শুধু কেঁদেই যাচ্ছে। আরে পাগলি, কাঁদছো কেন? আর আমি তোমাকে কোথাও যেতে দিচ্ছি না। চেহারার কি অবস্থা করেছো তুমি? রাখো তো তোমার চেহারা, আগে বলো কেন তুমি এমন করলে। চলো ওই দিকটায় বসি। চলো। মারুফ, তুইও আয়। দোস্ত, আজকে নিজেকে কেন এত খুশি খুশি লাগতেছে রে? হ্যাঁ রে, বলে জড়িয়ে ধরলাম। আসলে এমনটা সবার কপালে জোটে না। তারপর তিনজন ঘাসের উপর বসলাম। এখন বলো কি হয়েছে? সেদিন তোমার সাথে ঘুরোঘুরি করে বাসায় যাই, তখন আম্মু আমাকে অনেক মারে। তারপর আমার রুমে আমাকে আটকে রাখে। আমি অনেক চেষ্টা করেছি বের হওয়ার, কিন্তু পারিনি। আম্মু আমাকে নিজে খাইয়ে দিতে চেয়েছে, কিন্তু আমি খাইনি। কি, তার মানে তুমি 5টা দিন না খেয়েছিলে? আরে না, মাঝে মাঝে খেতাম, কিন্তু আম্মু দেখতো না। ও, তারপর কি হলো? আমি আমার রুমের সবকিছু ভেঙে ফেলেছি আর আত্মহত্যা করতে গিয়েছিলাম। তারপর আম্মু আমার কাছে এসে হাতে পায়ে ধরে কেঁদে ফেলে আর বলে তোমাকে আবার বাসায় নিয়ে যেতে। কি, সত্যি? লাফ মেরে উঠে নীলাকে জড়িয়ে ধরে বললাম, তার জন্যই তো আজ কলেজে আসতে দিয়েছে। তো এখনই চলো। চলো। তাড়াতাড়ি করে আমি আর নীলা দুজন কলেজ থেকে চলে আসলাম সোজা নীলাদের বাসায়। গিয়ে তো আমি পুরোই অবাক, কারণ পুরো বাড়ি অনেক সুন্দর করে সাজানো। দিত তো, তাই লাইট জ্বলছে না। রাতে মনে হয় জ্বলবে, মনে হচ্ছে কারো বিয়ে। আমার মনে আবার ভয় ঢুকে গেল।
এই বাড়িতে তো নীলা ছাড়া আর তো কেউ নেই যে তার বিয়ে হবে। তাহলে কি নীলার বিয়ে? নীলা আমার সাথে এত বড় প্রতারণা করলো? এসব ভাবতেছি, হঠাৎ নীলা আমাকে পিছন থেকে ধাক্কা মারলো। হা করে কি ভাবছো ভেতরে না গিয়ে? ও, আমি বাইরে দাঁড়িয়ে আছি। হুম। আচ্ছা নীলা, তোমাদের বাসা এত সুন্দর করে সাজিয়েছে কেন? বাড়িওয়ালার একমাত্র মেয়ে বলে কথা, সাজাবে না তো কি করবে? কি, তোমার বিয়ে কবে এবং কার সাথে? আরে পাগল, আগে ভেতরে চলো। এই কথা বলেই নীলা আমাকে ধাক্কা দিয়ে ভিতরে নিয়ে চলে আসলো। ভিতরে এসে দেখি অনেক লোকজন, সবাই অপরিচিত, কাউকে চিনি না। আমি বোকার মতো দাঁড়িয়ে রইলাম। কি হচ্ছে এসব কিছুই বুঝতেছি না। এমন সময় দেখলাম আমার আম্মু উপর থেকে নিচে নামছে। আমি আরো বেশি অবাক হলাম। সোজা আমার কাছে এসে বলল, কি রে, হা করে আছিস কেন? আন্টি, আপনাকে না আমার আম্মুর মতো লাগছে। কেমন দিলাম? সত্যি করে বলো তো আম্মু, তুমি এখানে কেন আর কিভাবে? তখনই নীলা পাশ থেকে বলে উঠল, আম্মু, ওর সাথে কোনো কথা নেই, চলো তো এখান থেকে। দাঁড়াও, আম্মু আগে আমার কথার উত্তর দাও। আম্মু আপনি জানতো। বলেই নীলা আম্মুর হাত ধরে সরিয়ে দিল। আচ্ছা নীলা, প্লিজ বলো না। সব পরে, আগে আম্মুর কাছে যাও, আম্মু তোমাকে ডাকছে। তারপর সোজা আন্টির রুমে গেলাম। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, বসো এখানে। জি। আমার মেয়েটাকে কি মায়া করেছিলি যার জন্য এত কিছু? কি বলছেন আন্টি? আসলে সত্যিকারের ভালোবাসা এমনই হয়। তার জন্য তো এত আয়োজন। কিন্তু আমার আম্মু এখানে কিভাবে আসলো? সেটা তোমার আম্মুর থেকে জেনে নিও। ওকে। নীলা আম্মুকে আন্টির কাছে পাঠালো, কিন্তু আমি তো আন্টির কাছে। তাহলে আম্মু কই গেল? আর নীলাই বা কই গেল? আল্লাহই জানে। আমি কি এসব স্বপ্ন দেখতেছি নাকি? আমি সোজা বাড়ি থেকে বের হয়ে এলাম। এসে মারুফকে ফোন দিলাম। দোস্ত, কই তুই? কলেজে রে, কই আর যাব? তুই এখনই নীলাদের বাসায় আয়। কেন? আগে আয় বেটা। কিছুক্ষণ পর মারুফ আসলো, এসে হা করে তাকিয়ে আছে। কিরে, এমন হা করে তাকিয়ে আছিস কেন? দোস্ত, তুই কিভাবে এত তাড়াতাড়ি বিয়ে করে নিতে পারলি? আরে কে বিয়ে করেছে? শালার, আমার মনে হয় কোনো ভূত পেতনি আসছে এ বাড়িতে। আরে কি বলিস? তারপর সব বললাম, আমার আম্মুর কথাও। তোর আম্মু আছে কি এ বাড়িতে? চল ভিতরে যাই। তারপর দুজন মিলে ভিতরে গেলাম। ভিতরে ঢুকে মারুফ তো আরো অবাক হলো। সবাই যার যার মতো ব্যস্ত কাজ নিয়ে। আমি আর মারুফ সোজা আমার সেই রুমে আসলাম। দোষ, এত সুন্দর রুমে তুই থাকতি? এখন বাজে 1:30 মতো। কই তোর আম্মু? সেটা তো বুঝতেছি না। আসলে ভূত পেতনি আছে কিনা, তুই তো অনেকদিন থাকছিস, কিছু বুঝছস না? আরে না। এমন সময় আম্মু আর নীলা আমার রুমে আসলো। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? জি ভালো, তুমি? আম্মু, তুমি কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তর দিলে না। শোন তাহলে, সেদিন তোকে যখন ফোন করে বললাম না নীলার ফোন বন্ধ কেন, তখন তুই বললি আমি জানি না। তখনই আমার কেমন যেন একটা মনে হয়েছিল। আমার তো আর নীলার সাথে যোগাযোগ করার মাধ্যম ছিল না। ঠিক তার 2 দিন পর নীলার ফোন থেকে ফোন আসলো। আমি সাথে সাথে ফোন রিসিভ করি, কিন্তু ওপাশে নীলা ছিল না, ছিল এক মধ্যবয়সী মহিলা। তখন ওই মহিলাটা যে কথাগুলো আমাকে বলল, শুনে তো আমি অবাক হয়ে যাই। আবার তখন অবশ্য খুশিও হয়েছিলাম। মহিলাটি বলল যে আগামী 6 তারিখের মধ্যে যেন নীলার সাথে তোর বিয়ে হয় এবং নীলাদের বাসায়। আর নীলা আমাকে বলেছিল যে তোকে যেন না জানাই। এই ছিল। সবই বুঝলাম, কিন্তু আম্মু, আমি তো এখনো পিচ্ছি। প্রেম করার আগে ভাবিসনি? মারুফ, তোকে আর মেসেজ যেতে হবে না, আমার কাছে থেকে যা, যেহেতু কাল বিয়ে করবই। তা তো অবশ্যই। আজ আমার বিয়ের দিন। বিউটি পার্লার থেকে লোকজন আসছে আমাকে নীলাকে সাজানোর জন্য। কেমনটা লাগে বলেন তো? ছেলেদেরও নাকি আবার সাজতে হবে। ওরা নীলাকে অনেক সুন্দর করে সাজিয়েছে মনে হয়। আমি এখনো নীলাকে দেখিনি। আমি উপরে আর নীলা নিচে। আমি আর মারুফ বসে আছি। এমন সময় আম্মু বলল, চল বাবা, নিচে সবাই অপেক্ষা করছে। সে কি আম্মু, সব জায়গায় ছেলেকে মেয়ের কাছে নিয়ে আসে, আর এখানে আমাকে মেয়ের কাছে নিয়ে যাচ্ছে? সব জায়গায় ছেলেরা তার নিজ বাড়ি থেকে বিয়ে করতে যায়, আর তুই শ্বশুর বাড়ি থেকে বিয়ে করছিস। ওহ, তাও ঠিক। আচ্ছা চলো।
তারপর আমরা নিচে আসলাম, এসে দেখি সবাই বসে আছে, অনেক লোকজন, সবাই অপরিচিত। আমি নিচে নামছি আর এদিক ওদিক তাকাচ্ছি যে নীলা কোথায়, কিন্তু না, নীলা নেই। আমি নিচে নামলাম, তখন অনেকেই আসলো আমার সাথে সেলফি তুলতে। কি সুন্দর সুন্দর মেয়ে মাইরি, অনেকে আমার সাথে সেলফি উঠালো। তারপর আমি সোফায় বসলাম, পাশে মনে হয় নীলা বসবে। কিছুক্ষণ পর আমার মহারানীকে নিয়ে আসা হলো, পাশে বসালো। ইয়া বড় একটা ঘোমটা দিয়ে অনেক চেষ্টা করছি ওর মুখ দেখার জন্য, কিন্তু কাম হয়নি। আমার কাণ্ড দেখে মারুফ বলল, শালা, তোর বউ তোরই থাকবে, আজ রাতে ভালো করে দেখিস। হুম। সামনে যে অনেকগুলো মানুষ, সেদিকে খেয়াল আছে তোর? বেটা, মাথা নিচু করে রাখ। ওকে। তার কিছুক্ষণ পর আন্টি আমার আম্মুর উদ্দেশ্যে বলে উঠল, আমার একমাত্র মেয়ে নীলা, তার আজ বিয়ে। আমি চাই আমার মেয়ে আমার কাছে থাকুক হৃদয়কে নিয়ে। কি বলছেন আপনি এসব? ভয় পাচ্ছেন? আমি আপনার ছেলেকে কেড়ে নিচ্ছি না। যতদিন হৃদয় পড়ালেখা শেষ না করে ভালো একটা জব না পাচ্ছে, ততদিন ওরা দুজন এখানে থাকবে। ও তাই বলুন। একটু পর আমার আর নীলার বিয়ে সম্পন্ন হলো, অনেক ধুমধাম করে, পুরো বাড়ি জমকালো অনুষ্ঠান। আপনারা আসলে দেখতে পারতেন। নীলার কাজিনরা নীলাকে ওর রুমে নিয়ে গেল, নীলার রুমে বাসর করব। হা হা হা। আমি আর মারুফ ছাদে চলে আসলাম কিছুক্ষণ আড্ডা দিব বলে। দুজনে ছাদে আড্ডা দিলাম, অনেক রাত হয়েছে, এখন যেতে হবে নীলার কাছে। তাহলে যাই আমি। ওকে। আস্তে আস্তে রুমে ঢুকলাম। নীলা বুঝতে পেরে খাট থেকে নেমে এসে আমাকে সালাম করলো। আমি ওকে ধরে বসালাম। তারপর নীলার ঘোমটাটা সরিয়ে আমি সেই লেভেলের ক্রাশ খেলাম, মনে হয় আকাশ থেকে পড়ে আসছে আমার কাছে। আমি সাথে সাথে ওর কপালে চুমু খেলাম। আমার পাগড়িটাকে আজ একটু ভালো লাগছে না। এখন তো বলবাই, এখন যে তোমার হয়ে গেছি। আমার পাগড়িটাকে ঠিক একদম পরীর মতো লাগছে বলে ওর দিকে ঝুঁকতে লাগলাম। এই, আস্তে আস্তে কাছে আসছো কেন? দেখো, আজ কিচ্ছু হবে না। তা কি করে সম্ভব? বলেই নীলাকে আক্রমণ করলাম। আমার ঠোঁট আর নীলার ঠোঁট এক করে দিলাম, কিছুক্ষণ পর ছাড়লো। অসভ্য। তারই তো আজ প্রমাণ দিব শোনা। বলেই আমি আমার মিশনটা শুরু করলাম। বাই। আর কিছু বলবো না, কারণ আমার কোনো অভিজ্ঞতা নেই। সকালে নীলার ডাকে ঘুম ভাঙলো। এই উঠো তাড়াতাড়ি। উঠছি, তুই যা। কি, আমাকে তুই করে বললা? আরে বেটা যা তো। দাঁড়াও, দেখাচ্ছি মজা। বলে পানি এনে। কি হলো এটা? তুমি আমাকে তুই করে বলছো কেন? কি, এখন তোমাকে তুই করে বললাম? আমি তো মারুফকে তুই করে বলছি। কি, এখানে মারুফ নেই, আমি। আসলে মারুফকে বলে বলে অভ্যাস তো নেই। হয়েছে। এইভাবে আমাদের দুজনের ভালোবাসা চলতে থাকে। আমাদের দুজনের জন্য দোয়া করবেন, আমরা যেন সারা জীবন একসাথে এভাবে থাকতে পারি।